চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে ফেসবুকে ও ইউটিউবে যুক্ত হয়ে আছেন তাদের উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে শুক্রবার রোগ নিয়ে আলোচনা করি। চর্মরোগের 11তম রোগ নিয়ে আলোচনা করব। রোগটির নাম হচ্ছে দুগ্ধপিলিকা অথবা ক্রাস্টা ল্যাকটিয়া। এই যে রোগটা সচরাচর সেটা শিশুদের হয়ে থাকে এবং লক্ষণ হচ্ছে এটা মুখমণ্ডলে এবং চুলে হয় এবং সচরাচর সেটা দাঁত ওঠার আগে পরে হয়ে থাকে। সুতরাং এই রোগটি শিশুদেরই মধ্যেই সবচেয়ে বেশি হয়, গতিকে এটা শিশু রোগ হিসাবে পরিচিত। এখন চলে আসি, দেখতে সেটা কেমন। লাল বর্ণ, ছোট ছোট ফুসকার মতো পড়ে, অনেক সময় ফুসকুড়ি হয় এবং চুলকায় এবং রসের সঙ্গে শুকিয়ে মামড়ি পড়ে এবং অনেক সময় পুঁজ হয়, একত্রে বড় হয়ে যায়, পুঁজ হয়ে অনেক ভারী হয়ে যায় এবং ভারী হয়ে দেখতে অনেকটা একজিমার মতো। মামড়িগুলি শুকিয়ে যায় এবং পুরু শিশুর মুখমণ্ডলে এবং মস্তকে চুলে জড়িয়ে যায়, অর্থাৎ মাথার চুলের সঙ্গে উঠে এবং চুলে এমনভাবে চুলের সঙ্গে মিশে মামড়ি পড়ে, দেখতে অনেকটা বিশ্রী হয় এবং চুলকায়, লাল বর্ণ, অনেক সময় পুঁজ হয়, পুঁজের সঙ্গে ব্যথা বেদনা জ্বরও থাকতে পারে। অনেক সময় বড় হয়ে যায়, কঠিন হয় এবং বেদনাযুক্ত জ্বর হয়ে শিশুরা সচরাচর কষ্ট পায়। তাহলে চলে আসি, রোগটা আমরা চিনলাম, আবারও নাম বলছি, সেটাকে দুগ্ধপিলিকা বলে, অর্থাৎ দুগ্ধকালীন খাওয়াকালীন সময়ে এই রোগটা হয়ে থাকে। তাহলে এটার নাম হচ্ছে ইংরেজিতে ক্রাস্টা ল্যাকটিয়া। চলে আসি তাহলে কি পার্থক্য আমরা চিন্তা করতে পারি। সচরাচর এটা দেখতে অনেকটা একজিমার মতো, কিন্তু একজিমা সর্বাঙ্গে হয়। এটা সচরাচর মুখমণ্ডল এবং মস্তিষ্কে হয়ে থাকে, অর্থাৎ মাথার চর্মের উপরে হয়ে থাকে। তাহলে আর চেনার উপায়টা কি? সচরাচর একজিমাতে প্রথমে রস হয়, তারপরে পুঁজ হয় এবং পুঁজের পরিমাণও অনেকটা কম, কিন্তু দুগ্ধশর্করাতে একটু পানি হয়েই চুলকাবে এবং সাথে সাথে পুঁজ হয় এবং পুঁজটা একটু বেশি, সেজন্য চামড়াটা মোটা হয়ে যায় পুঁজের কারণে, আর মামড়িটা আঠালো এবং ঘন এবং আঠালো। তাহলে চলে আসি, পার্থক্য একজিমার সঙ্গে সচরাচর সেটা ভুল হতে পারে, সেটা তোমরা লক্ষ্য রাখার চেষ্টা করবে। তারপরে যে কথাটা বলছি, যেই ওষুধগুলো আসে সচরাচর এই রোগের জন্য, সেগুলি আমি একটা একটা করে নাম বলে যাচ্ছি। প্রত্যেকটা ওষুধের লক্ষণগুলো আলাদা, লক্ষণ ভেদেই আমরা ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করব, কারণ লক্ষণ ছাড়া হোমিওপ্যাথিকের ওষুধ হয় না। সুতরাং প্রথমেই আমি যেটা বলি, ক্রিওজোট এবং ক্রিওজোটের লক্ষণও আলাদা আছে। সচরাচর পুঁজ হয় এবং অনেক সময় সেটা অন্য জায়গাও দেখা যেতে পারে। তারপর হচ্ছে কোটেন্টিক, তারপরে হিপাসাল। সচরাচর আমরাই এটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। যখনই পুঁজের আভাস পাই বা পুঁজের চিহ্ন দেখতে পাই, তখনই হিপাসালটা প্রয়োগ করা হয়। যে স্পর্শকাতরতা থাকে, শীতকাতর, এগুলি থাকলেই, দুর্গন্ধ, এগুলি থাকলেই আমরা হিপাসালকে নির্বাচন করতে পারি। তারপরে যে ওষুধটা আসে সেটা হলো রাস্টক্স, অর্থাৎ চুলকানিযুক্ত যে কোনো জায়গায় যদি ব্যথা বেদনা বেশি হয়, অনেক সময় জ্বরও হতে পারে, তাহলে আমরা রাস্টক্সটা ব্যবহার করতে পারি। তারপরে আর্সেনিক, যেটা সচরাচর আমরা জরুরত কি জীবাণুঘটিত রোগেই অথবা ভাইরাস বা জীবাণুঘটিত রোগেই আর্সেনিকই একমাত্র ওষুধ যেগুলো নিরাময় করতে পারি, তবে লক্ষণ সাদৃশ্য। লক্ষণগুলো আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। সচরাচর আর্সেনিক শীতকাতর এবং গরমে উপশম এবং পুঁজ থাকে, তবে পুঁজের পরিমাণটা একটু কম। হিপাসালপে পুঁজের পরিমাণ যেরকম বেশি, আর্সেনিকে কিন্তু তা না। তারপরে অ্যান্টিমক্রুট, সচরাচর পেটের ট্রাভেলস থাকলেই অ্যান্টিমক্রুট এর সঙ্গে আমরা প্রয়োগ করতে পারি। অ্যান্টিমক্রুটের লক্ষণ হচ্ছে এটা হলুদ বর্ণের, পুরু হয় এবং জ্বালা যন্ত্রণা এবং চুলকানি থাকে। তারপরে যে দুইটা ওষুধ, একটা হলো সিকুটা ভিসোরা আর একটা হলো ভায়োলা ট্রাইকালার। অনেক সময় এই সকল ওষুধের প্রয়োজন হয় না। সচরাচর প্রস্রাবে যদি দুর্গন্ধ থাকে এবং প্রস্রাবে যদি দুর্গন্ধ থাকে এবং অসাড়ে প্রস্রাব হয়ে যায়, তাহলেই আমরা এই ওষুধটা ভায়োলা ট্রাইকালার ব্যবহার করতে পারি।
সচরাচর প্রস্রাবের দুর্গন্ধের উপরে সেটা ভিত্তি করে নির্বাচিত হয়। তাইলে আমরা বুঝতে পারলাম এই অর্থাৎ শিশু বয়সে দাঁত ওঠার সময় যেই চর্মরোগগুলো হয়, চর্মরোগ, চুলকানি এবং মাথা এবং ফেইজে অর্থাৎ মুখমণ্ডলে হয়, সেই রোগটা ছোট্ট হলেও অনেক সময় বাচ্চারা কষ্ট পেয়ে থাকে। সুতরাং আশা করব আমরা সেগুলো সহজে নিরাময় করতে পারবো। তা এবার চলে আসি প্রয়োগ এবং আমাদের পদ্ধতি। সচরাচর আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে অনেক সময় মাদারের কথা বলা হয় এবং মলমের কথা বলা হয়। আসলে সেগুলো বলা হয় তখনকার সময় সচেতন পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে মাদার সঙ্গে রেখে মলম বা অন্য জিনিস বানিয়ে বিক্রি করা হতো। যেমন ধরো এই রোগে অনেক সময় সালফার প্লাস ভেসিলিন, আমরা যেটা বলি 9% ভেসিলিন, এবং অনেক সময় জিঙ্কযুক্ত ভেসিলিন, 1% জিঙ্ক এবং 9% ভেসিলিন, এই সকল মলমের কথা আমাদের বইগুলিতে বলা আছে। কিন্তু নবতম যুগে নবতম পদ্ধতিতে এই সকলের কিচ্ছুই প্রয়োজন নেই, সেটাই আমি বলতে চাচ্ছিলাম। তাহলে চলে আসি তারপরে শততম পদ্ধতি, সেটা 30 থেকে শুরু করে উপরের দিকে হায়ার ডোজে যাওয়া উচিত বলে আমি মনে করি। সচরাচর এগুলো যদি সচরাচর উঠে থাকে এবং 30 এবং 6 থেকে শুরু করলে ভালো, এবং 30 কখনো 200তে হয়তো আমাদের যেতে হতে পারে। লক্ষণ মতে ওষুধগুলো মাত্রা এবং প্রয়োগ করা উচিত, কিন্তু তাতে অনেক সময় বেড়ে যেতে পারে। এই সকল সমস্যার থেকে সকল রকমের সমস্যা দূর করার জন্য নবতম পদ্ধতি এলএম সিস্টেম আসছে। আমরা এলএম সিস্টেমে M1 M2 দিনে 2-3 বার অবস্থাভেদে আমরা প্রয়োগ করলে রোগ ভালো হয়ে যাবে। এই যে মলমের কথা বললাম, সে সকল মলম তৈরি না করে যে ওষুধই আমরা খাই না কেন, সেই ওষুধের একটু পানি মিশিয়ে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা লাগালে আরও তাড়াতাড়ি চিকিৎসা হয়ে থাকে। তাহলে আজকে আমরা যেই শিশু রোগ অর্থাৎ শিশুদের চর্মরোগের দুগ্ধপীড়িকা আলোচনা করলাম, আশা করব তোমরা 50তম পদ্ধতিতে প্রয়োগ করে তাড়াতাড়ি চিকিৎসা দিবে, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।